সবার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। কেউ যখন ইউরোপীয় সংস্কৃতি নিয়ে ভাবে বা কথা বলে, তখন প্রথমেই যে প্রসঙ্গটি তার মানসপটে ভেসে ওঠে সেটা হলো ইউরোপিয়ান রেনেসাঁ। সেক্ষেত্রে আমাদের জানা দরকার যে চতুর্দশ শতাব্দীতে রেনেসাঁ সংগঠিত হওয়ার অনেক আগে ইউরোপের এক কোণে মানবিকতাপূর্ণ সৌন্দর্যের একটি লীলাভূমি ছিল। সেটি হলো মুসলিম স্পেন। কর্ডোবা ভিত্তিক স্পেন, যাকে আল আন্দালুস বলা হতো, সেই স্থানটি কেবলমাত্র জ্ঞান বিজ্ঞান, দর্শন, সৌন্দর্য আর বাণিজ্যের জন্যই বিখ্যাত ছিল না। সেই স্থানটি অবিশ্বাস্য মাত্রায় সহনশীলতা, কল্পনা এবং কাব্য কবিতার লীলাভূমিও ছিল। ৭০০ বছরেরও বেশি সময় ধরে স্পেন মুসলমান শাসকদের অধীনে ছিল এবং সেখান থেকেই সভ্যতার আলোকবর্তিকা অন্ধকারাচ্ছন্ন ইউরোপকে আলোকিত করে রেনেসাঁ সংগঠিত হওয়ার সোপান রচনা করে। উল্লেখ্য, আব্বাসীয় খেলাফত আমলে বাগদাদে সংগঠিত ইসলামী স্বর্ণযুগের পাশাপাশি অষ্টম শতাব্দীর শেষ ভাগে এবং নবম শতাব্দীর প্রারম্ভে স্পেনের কর্ডোবাতে যে স্বর্ণযুগের আবির্ভাব হয়, সে বিষয় সম্পর্কে জানা আমাদের বিশেষ প্রয়োজন। কারণ তখন আব্বাসীয়দের বাগদাদস্থিত হাউস অব উইজডম থেকে যে জ্ঞান বিজ্ঞানের আলো ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় পৌঁছেছিল, সেই একই সময়ে ইউরোপীয় দেশ মুসলিম স্পেনের জ্ঞান বিজ্ঞানের স্বর্ণযুগের আলো সরাসরি ইউরোপকে আলোকিত করে রেনেসাঁ সংগঠনের পথকে সুগম করে। ফিনিশ আমেরিকান হিস্টোরিয়ান অ্যান্ড অথর ম্যাক্স ওয়ান ডায়মন্ড তার মতে, স্পেন আন্ডার আরব রুল বিকেম দ্য মোস্ট সিভিলাইজড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আরব শাসন আমলে স্পেন পৃথিবীর সবচেয়ে সভ্য দেশে পরিণত হয়েছিল। সে পটভূমিতে ইসলামী স্বর্ণযুগ নিয়ে আমার ধারাবাহিক আলোচনার আগের পর্বগুলোতে আমি আব্বাসীয় খেলাফত আমলে সংগঠিত ইসলামী স্বর্ণযুগের অবদান, সে যুগের উত্থান এবং পতনের বিষয়ে আলোচনা করেছি। এখন আমি ইউরোপীয় রেনেসাঁ সংগঠিত হওয়ার ব্যাপারে আরব বিজ্ঞানের যে অবদান সেটা নিয়ে আমি আলোচনা করব এবং সেই আলোচনার আজকের পর্বের বিষয়বস্তু কর্ডোভার ইসলামী স্বর্ণযুগ, ইসলামিক গোল্ডেন এজ ইন কর্ডোভা। আলোচনায় আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। ৭৫০ সালে আব্বাসীয়রা উমাইয়া খেলাফতের পতন ঘটিয়ে আব্বাসীয় খেলাফত প্রতিষ্ঠা করে। সেই আন্তঃগোত্র যুদ্ধের ফলে বিশেষ করে উমাইয়া বংশের অনেকে হতাহত হয়। যা হোক, তখন কিছু উমাইয়া বংশের সদস্য প্রাণ নিয়ে পালিয়ে ইউরোপের আইবেরিয়া পেনিনসুলা অর্থাৎ বর্তমানে স্পেন ও পর্তুগাল এলাকায় চলে যায় এবং সেখানেই তারা স্পেনের শহর কর্ডোবাতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা করেন। আব্বাসীয় এবং উমাইয়াদের মধ্যে এক ধরনের জটিল সম্পর্কের ফলশ্রুতিতে দামাস্কাসে উমাইয়া খেলাফতের পতনের প্রায় এক দশকের কম সময়ের মধ্যে স্পেনের কর্ডোবাতে পৃথক এক উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা লাভ করে। কর্ডোবার সে উমাইয়া খেলাফত আব্বাসীয় খেলাফত থেকে সম্পূর্ণ আলাদা ছিল। আলোচনার সুবিধার্থে আব্বাসীয় এবং উমাইয়া খেলাফতের পরস্পর সম্পর্কের কিছু ধারণা আমি দেওয়ার চেষ্টা করব। আব্বাসীয় ও উমাইয়াদের পারস্পরিক সম্পর্ক। প্রথমে হচ্ছে আব্বাসীয় বিপ্লব। অষ্টম শতাব্দীর মধ্যভাগে আব্বাসীয়রা মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চাচার বংশধর দাবি করে উমাইয়া খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। ফলে চারিদিকে অসন্তোষ ছড়িয়ে পড়ে। ইসলামের ইতিহাসে আব্বাসীয় বিদ্রোহ একটি বিশাল টার্নিং পয়েন্ট বা সন্ধিক্ষণ, যার ফলে দামাস্কাসে উমাইয়া খেলাফতের অবসান হয় এবং আব্বাসীয় যুগের সূচনা হয়। ৭৫০ সালে আব্বাসীয়রা উমাইয়াদের পতন ঘটায় এবং উমাইয়াদের অনেকে সেই যুদ্ধে হতাহত হয়। আব্বাসীয় এবং উমাইয়াদের সম্পর্কের যে দ্বিতীয় প্রসঙ্গটি, সেটি হচ্ছে কর্ডোবাতে উমাইয়া খেলাফত প্রতিষ্ঠা। আব্বাসীয়দের বিজয়ের পর তাদের অত্যাচারের হাত থেকে রক্ষা পেতে কিছু উমাইয়া বংশের সদস্য ভূমধ্য সাগর পাড়ি দিয়ে তারা ইউরোপের আইবেরিয়ান পেনিনসুলা বা আল আন্দালুসে আশ্রয় গ্রহণ করে। জীবন নিয়ে পালিয়ে যাওয়া একজন উমাইয়া সদস্য আবদুল আল রহমান ওয়ান ৭৫৬ সালে আব্বাসীয়দের
আওতা বহির্ভূত স্বাধীনভাবে নিজেকে কর্ডোভার আমির হিসেবে প্রতিষ্ঠা করার মাধ্যমে কর্ডোভার উমাইয়া খেলাফতের যাত্রা তিনি শুরু করেন। কর্ডোভার উমাইয়া খেলাফত জ্ঞান বিজ্ঞান এবং সংস্কৃতিতে উৎকর্ষতা অর্জনের মাধ্যমে ইসলামের ইতিহাসে এক নবযুগের সৃষ্টি করেন। 3 নম্বর প্রসঙ্গটি হচ্ছে বাগদাদের আব্বাসীয় এবং কর্ডোভার উমাইয়াদ খেলাফতের মধ্যে সম্পর্ক। শুরুতে কর্ডোভার উমাইয়া ইসলামী বিশ্বের মূল আব্বাসীয় খেলাফতের সাথে শত্রুতা ভাবাপন্ন ছিল। তা সত্ত্বেও আব্বাসীয় খেলাফতের সাংস্কৃতিক এবং বুদ্ধিবৃত্তিক জ্ঞানচর্চার প্রভাব উমাইয়াদের উপর পড়ে। বিশেষ করে আর্ট অ্যান্ড আর্কিটেকচারের ক্ষেত্রে সে প্রভাব ছিল লক্ষণীয়। আব্বাসীয়রা কর্ডোভার উমাইয়া খেলাফতকে কখনোই স্বীকৃতি দেয়নি। উল্লেখ্য যে 1032 সালে কর্ডোভার উমাইয়া খেলাফতের পতন হয়। 8ম শতাব্দীতে মুসলিম স্পেন বা আল আন্দালুস এবং বাগদাদ ভিত্তিক আব্বাসীয় ইসলামী স্বর্ণযুগ যখন পুরোদমে অগ্রসরমান, ইউরোপ তখন মধ্যযুগের তলানিতে অবস্থান করছিল। ইউরোপে মুসলিম স্বর্ণযুগের আলো পৌঁছানোর আগে ইউরোপের নগরগুলোতে মানুষ কি অবস্থায় বসবাস করত তা বর্ণনা করে ইতিহাসবিদ জেমস বার্ক তার লেখা বই দ্য ডে দ্য ইউনিভার্স চেঞ্জড সে বইতে তিনি উল্লেখ করেছেন, দ্য ইনহ্যাবিটেন্টস থ্রিউ অল দেয়ার রিফিউজ into the drains in the center of the narrow streets. The stench must have been overwhelming, though it appears to have gone virtually unnoticed. Mixed with excrement and urine would be the soiled reeds and straw used to cover the dirt floors. অর্থাৎ বাসিন্দারা সরু রাস্তার পাশের ড্রেনে তাদের সব আবর্জনা ছুঁড়ে ফেলত। নির্গত দুর্গন্ধ অসহনীয় ছিল, কিন্তু সেদিকে কেউই ভ্রুক্ষেপ করত না। মলমূত্র ময়লা খড়কুটার সাথে একত্রে মিশে রাস্তার উপর পুরু স্তর তৈরি করত। ইতিহাসের বর্ণনা অনুযায়ী ইউরোপের নোংরা অবহেলিত সমাজ তখন সামন্ততান্ত্রিক ব্যবস্থা অর্থাৎ ভূমিকেন্দ্রিক সরকার ব্যবস্থার অধীনে ছিল। তখনকার সমাজ সামন্ত প্রভু এবং কৃষক ও ভূমিদাস শ্রেণীতে বিভক্ত ছিল। সামন্ত প্রভুদের নিকট ক্ষমতা কেন্দ্রীভূত ছিল। উৎপাদিত ফসলের একটা বিরাট অংশ পেত সামন্ত প্রভুরা। অন্যদিকে ক্যাথলিক চার্চ কর্তৃক টাকা ধার দেওয়া একদম নিষিদ্ধ ছিল, তাই বাণিজ্যিক অর্থনীতির ছিটে ফোটাও তখনকার ইউরোপে ছিল না। শোচনীয় অবস্থার মধ্যযুগীয় ইউরোপের সমাজে তখন শিক্ষিতের হার খুবই নগণ্য ছিল, আর সমাজে অন্ধবিশ্বাস, অরাজকতা আর পঙ্কিলতায় ভরপুর ছিল। অন্ধকার যুগের সেই ইউরোপে মুসলমানেরা আইবেরিয়ান পেনিনসুলার দক্ষিণ দিক দিয়ে ইউরোপে প্রবেশ করে। 771 সালে 27 এপ্রিল উমাইয়া খলিফা আল ওয়ালিদ ওয়ান তার জেনারেল তারিক ইবনে জাইদ তার সেনাদলকে নিয়ে মরক্কো উপকূল থেকে ভূমধ্য সাগরের তীরে দেখা যাওয়া বড় একটা পাথরখণ্ডের উপর পা রেখেছিলেন। এই জেনারেল তারিকের আগমনের সাথে ইউরোপে মুসলমানদের উপস্থিতি শুরু হয়ে প্রায় 700 বছর স্থায়ী হয়েছিল। সে কথা স্মরণে সে জায়গাটি জাবেল আল তারিক বা তারিকের পাহাড় বলে নামকরণ করা হয়। বর্তমানে সে জায়গাটি এখন জাবেল আল তারিকের ল্যাটিন রূপ জিব্রাল্টার নামে পরিচিত। সে সময় আল আন্দালুস বা মুসলিম স্পেন আইবেরিয়া উপদ্বীপের বর্তমান স্পেন এবং পর্তুগালের মুসলিম শাসনের আওতাধীন এলাকা ছিল। মুসলিম শাসন আমলে আল আন্দালুস বা মুসলিম স্পেন ছিল পশ্চিম দুনিয়ার জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে উন্নত জায়গা, এবং সেখান থেকেই ইসলামী স্বর্ণযুগের জ্ঞান বিজ্ঞানের আলো ইউরোপে প্রবেশ করে ইউরোপীয় রেনেসাঁ সংগঠিত হওয়ার সোপান রচনা করে। মুসলমানরাই প্রথম আল আন্দালুস নাম ব্যবহার করে বলে জানা যায়, যার অর্থ দ্য ল্যান্ড অফ ভ্যান্ডালস, অর্থাৎ ধ্বংসোন্মাদ বর্বরদের একটা জায়গা, যেখান থেকে আধুনিক আন্দালুসিয়া নামের উৎপত্তি। নামের মধ্যেই কিছুটা হলেও তখনকার সময়ে আল আন্দালুসের অবস্থা সম্পর্কে একটা ধারণা করা যায়। উমাইয়ারা 9ম শতাব্দীর শুরুতে বর্বরদের জায়গা আল আন্দালুস বা দ্য ল্যান্ড অফ ভ্যান্ডালস এর আমূল পরিবর্তন করে মুসলিম স্পেনকে দ্য জেম অফ ইউরোপ বা ইউরোপের রত্ন হিসাবে গড়ে তোলে। আব্দুল আল রহমান III, যাকে দ্য গ্রেট ক্যালিফ অফ কর্ডোবা বলা হয়, তার আমলে
আল আন্দালুসের স্বর্ণযুগের আবির্ভাব হয়। আর আল আন্দালুসের রাজধানী দক্ষিণ স্পেনের নগরী কর্ডোভা ইন্টেলেকচুয়াল সেন্টার অফ ইউরোপে পরিণত হয়। স্পেনের নগরী কর্ডোভা ইন্টেলেকচুয়াল সেন্টার অফ ইউরোপে পরিণত হওয়ার সময়ে মূল ইউরোপের সাথে তুলনামূলক অবস্থা সম্পর্কে রিডার্স ডাইজেস্ট 1973 পেজ 622 থেকে উদ্ধৃতি এ সম্পর্কে একটা সাধারণ ধারণা দেবে। সেখানে লেখা আছে, At a time when London was a tiny mud-hut village that could not boast of a single street lamp, অর্থাৎ সে সময়ে লন্ডন একটি টাইনি মাড-হাট ভিলেজ অর্থাৎ ছোট ছোট মাটির ঘরবাড়ির একটা গ্রাম ছিল। তখন সেখানে একটিও রাস্তার বাতি ছিল না। জেমস বার্ক এর লেখা দ্য ডে দ্য ইউনিভার্স চেঞ্জড এই গ্রন্থে তিনি লিখেছেন, তখন কর্ডোবাতে 1,13,000 বাড়িতে 500,000 বাসিন্দাদের বসবাস ছিল। শহর এলাকা সহ 21টি শহরতলিতে 700 মসজিদ এবং 300টি পাবলিক স্নানাগার ছিল। রাস্তাগুলো ছিল পাকা বাঁধানো এবং রাস্তায় স্ট্রিট লাইট ছিল। জেমস বার্ক তার দ্য ডে দ্য ইউনিভার্স চেঞ্জ গ্রন্থে আরও উল্লেখ করেছেন, প্রথম সহস্র বছর ফার্স্ট মিলেনিয়ামের শেষের দিকে কর্ডোবা ছিল ইন্টেলেকচুয়াল ওয়েল বা বুদ্ধিবৃত্তিক কূপ, যেখান থেকে পানি পান করার জন্য সমগ্র ইউরোপ থেকে মানুষ আসত। ফ্রান্স এবং ইংল্যান্ড থেকে শিক্ষার্থীরা মুসলমান, খ্রিস্টান এবং ইহুদি পণ্ডিতদের পায়ের কাছে বসে দর্শন, বিজ্ঞান এবং মেডিসিন সম্পর্কে শিখতে আসত। সে সময়ে কর্ডোবার একটি লাইব্রেরিতে 6 লক্ষ পাণ্ডুলিপি ছিল। জেমস বার্ক আরও লিখেছেন, কর্ডোবার সমৃদ্ধ এবং পরিশীলিত রিচ অ্যান্ড সফিস্টিকেটেড সমাজ অন্যান্য বিশ্বাসের মানুষদের প্রতি সহনশীল ছিল। সমসাময়িক ইউরোপের অন্যান্য জায়গায় তখন সহনশীলতার কথা শোনাই যেত না, কিন্তু মুসলিম স্পেনে হাজার হাজার খ্রিস্টান এবং ইহুদি তাদের মুসলমান মালিকদের সাথে শান্তি ও সম্প্রীতির সাথে বসবাস করত। গ্রোলিয়ের কর্তৃক প্রকাশিত হিস্ট্রি অফ স্পেনে উল্লেখ করা হয়েছে, উত্তর দিকে বসবাসরত খ্রিস্টানরা ঠিক তার উল্টোটা করত। ইউরোপ মহাদেশ থেকে মুসলমানদের উৎখাত করতে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো একাট্টা হয়েছিল। এ ধরনের পরিস্থিতি মধ্যযুগে চূড়ান্ত লড়াইয়ের পটভূমি তৈরি করে। দুর্ভাগ্যবশত বহির্শত্রু শক্তিশালী হওয়ার আগেই মুসলমানরা নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বে তাদের মধ্যে বিভাজন সৃষ্টি হয় এবং ধীরে ধীরে আইনের শাসনের সমাপ্তি ঘটতে থাকে। ফলে তেমন পরিস্থিতিতে বুদ্ধিবৃত্তিক এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি একেবারে স্থবির হতে থাকে। মুসলমানদের মধ্যে একতা বিনষ্ট হয় এবং তারা পরস্পরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। অবশেষে খেলাফত উৎপাটিত হয় এবং কর্ডোবা উমাইয়াদের হাত থেকে অন্য মুসলমান শাসকের অধীনে চলে যায়। প্রাথমিকভাবে বিদ্রোহীরা কর্ডোবা দখল করে এবং ধ্বংস করে। পরবর্তীতে 1009 থেকে 1013 সালের এই সময়ের মধ্যে বারবার মার্সিনারিস বা বারবার ভাড়াটে সৈন্যরা দীর্ঘদিন ধরে কর্ডোবা অবরোধ করে ধ্বংসযজ্ঞ চালায়। সে পরিস্থিতিতে অবশেষে 1236 সালে কিং ফার্ডিন্যান্ড III কর্ডোবা দখল করে নেয়। 1013 সালে কর্ডোবার সবথেকে বৃহৎ লাইব্রেরি ধ্বংস হয়ে যায়। যা হোক, ইসলামিক ঐতিহ্য রক্ষা করে নতুন মুসলিম শাসক কর্ডোবার সব পণ্ডিত ব্যক্তি সহকারে বইগুলো এমিরাতের ছোট ছোট রাজধানী শহরগুলোতে ছড়িয়ে ছিটিয়ে দেয় বলে বার্ক উল্লেখ করেন। দুঃখের বিষয়, এক সময়কার মহান আল আন্দালুসের বুদ্ধিবৃত্তিক সম্পদ ছোট ছোট শহরগুলোতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়া হয় বলে বার্ক আরও উল্লেখ করেন। জেমস বার্ক তার লেখা অন্য একটি পুস্তক কানেকশনসে তিনি কিভাবে মুসলমানেরা ইউরোপীয়দের অন্ধকার যুগের বরফ গলাতে সহায়তা করে তা বর্ণনা করেছেন। সে পুস্তকে তিনি লিখেছেন, বাট দ্য ইভেন্ট that must have done more for the intellectual and scientific revival of Europe was the fall of Toledo in Spain to the Christians in 1105. অর্থাৎ যে ঘটনা ইউরোপের বুদ্ধিবৃত্তিক এবং বৈজ্ঞানিক পুনর্জাগরণের ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে তা হল 1105 সালে খ্রিস্টানদের কাছে স্পেনের টলেডোর
পতন ঘটানোর কাজ। তার কারণ হিসাবে জেমস বার্গ আরও লিখেছেন, টলেডোতে মুসলমানদের বিশাল বিশাল লাইব্রেরি ছিল, যেখানে গ্রিক এবং রোমানদের হারিয়ে যাওয়া জ্ঞান বিজ্ঞানের তথ্য সহ মুসলমান পণ্ডিতদের লেখা দর্শন এবং গণিত শাস্ত্রের পুস্তকাদি সেখানে সংরক্ষিত ছিল। জেমস বার্কের কথায় স্পেনের লাইব্রেরিগুলো খোলা হয়েছিল, যেখানে প্রাচীন জ্ঞান বিজ্ঞান এবং মুসলমান পণ্ডিতদের কাজ ছিল, যা খ্রিস্টান ইউরোপকে বিহ্বল করে দিয়েছিল। ডাইজেস্ট 1973 পেজ 622 থেকে এ বিষয়ে উদ্ধৃত করছি। সেখানে লেখা আছে, টলেডোর বুদ্ধিবৃত্তিক লুট উত্তর ইউরোপের পণ্ডিতদেরকে মোমবাতির আলোকের মোহে পতঙ্গের ঝাঁকের মতো আকর্ষণ করেছিল। খ্রিস্টানরা টলেডোতে বিশাল অনুবাদ কেন্দ্র খোলে, ইহুদিদেরকে ব্যাখ্যাকার হিসাবে ব্যবহার করে তারা মুসলিম পুস্তকগুলোকে ল্যাটিন ভাষায় অনুবাদ করে। এই পুস্তকগুলোর মধ্যে গ্রিক বিজ্ঞান ও দর্শনের উপর লেখা অনেক পুস্তক এবং সাথে অনেক মুসলমান পণ্ডিতদের মূল গবেষণা ছিল। প্রাপ্ত পুস্তকগুলোতে যেসব বিষয়ের উপর লেখা ছিল তা হলো চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, জ্যোতিষবিজ্ঞান, ঔষধবিদ্যা, দর্শনশাস্ত্র, প্রাণীবিদ্যা, জীববিজ্ঞান, উদ্ভিদবিদ্যা, মিনারোলজি, অপটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, অ্যালজাব্রা, জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি, মিউজিক, মেটেরোলজি, জিওগ্রাফি, মেকানিক্স, নেভিগেশন অ্যান্ড হিস্ট্রি ইত্যাদি। মুসলমানদের কাছ থেকে এই সমস্ত জ্ঞান প্রাপ্ত হয়ে তাদের প্রতি কৃতজ্ঞ থাকার পরিবর্তে ইউরোপিয়ানদের মনে মুসলমানদের সম্পর্কে এক ধরনের হিংসার মনোভাবের জন্ম নেয়। সে সম্পর্কে জেমস বার্ক আরও লিখেছেন, দ্য ইন্টেলেকচুয়াল কমিউনিটি হুইচ দ্য নর্দার্ন স্কলার্স ফাউন্ড ইন স্পেন was so far superior to what they had at home that it left a lasting jealousy of Muslim culture, which was to color Western opinions for centuries. অর্থাৎ উত্তরের পণ্ডিতেরা স্পেনে যে বুদ্ধিবৃত্তিক সমাজে দেখা পেল, তাদের মান এত বেশি উচ্চতর ছিল যে তাদের ভিতর মুসলমান সংস্কৃতির প্রতি একটা দীর্ঘস্থায়ী ঈর্ষার জন্ম নিল, যা মুসলমানদের প্রতি পশ্চিমাদের মতামতকে শতাব্দীর পর শতাব্দী ধরে রাঙিয়ে রাখল। যা হোক, অনেক মৃত্যু এবং ধ্বংসের মধ্য দিয়ে খ্রিস্টানরা স্পেন পুনর্দখলের ধারা অব্যাহত রাখল। নিজেদের স্বার্থে তারা বই পুস্তকগুলো রক্ষা করল বটে, কিন্তু মূর কালচার বা স্পেনের মুসলিম সংস্কৃতি ও সভ্যতার ধ্বংস করে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। দুঃখজনকভাবে উল্লেখ্য যে কেবলমাত্র খ্রিস্টানদের শক্তি মুসলমানদের পরাজিত করেনি, মুসলমানদের নিজেদের ভিতরকার অনৈক্য তাদের পরাজয়ের জন্য সমভাবে দায়ী ছিল। আরও উল্লেখ্য যে ইতিপূর্বে গ্রিক ও রোমানদের মতো আল আন্দালুসের মুসলমানদের ভিতরও নৈতিক অবক্ষয় হয়ে তারা বুদ্ধিবৃত্তিক পথ থেকে সরে গিয়েছিল। এক এক করে মুসলমানদের কাছ থেকে আল আন্দালুসের এক একটি স্থান খ্রিস্টানদের দখলে যেতে লাগলো, আর তারা তাদের অনুবাদের কাজও অব্যাহত রাখল। 1492 সালে কলম্বাস কর্তৃক নতুন পৃথিবী আবিষ্কারের একই বছরে ইউরোপে মুসলমানদের শেষ ছিটমহল গ্রানাডা তাদের হাতছাড়া হয়ে গেল। এখানে আফসোস ভরা মনে ইতিহাসবিদদের মন্তব্য আমি উল্লেখ করছি। ইতিহাসবিদদের মতে বা তাদের কথায়, ক্যাপ্টার্স অব দ্য নলেজ ওয়্যার নট কিপার্স অফ ইটস উইজডম, অর্থাৎ জ্ঞানের অপহরণকারীরা বিদ্যার রক্ষক ছিল না। গ্রোলিয়ার হিস্ট্রি অফ স্পেনে সেখানে যে বর্ণনা আছে সেখানে বলা হয়েছে, দুঃখজনক বিষয় হলো যে সকল ইহুদি এবং মুসলমান তাদের বিশ্বাস ত্যাগ করতে অস্বীকার করে, তাদেরকে হয় দেশান্তর করা হয়, না হলে হত্যা করা হয়। এভাবে সহনশীলতার যুগের অবসান হয় এবং মুসলমান যুগের যা থেকে যায় তা হলো তাদের বই। জেমস বার্কের বর্ণনায় বিমোহিত করার মতো একটি বিষয় যে মুসলমানদের বই পুস্তক থেকে ইউরোপ কত কিছু শিখল, এবং আরও বেশি খেয়াল করার মতো বিষয় হলো সে জ্ঞান কতদিন ধরে টিকে থাকলো। অর্জিত জ্ঞান ভাণ্ডারের উপর নির্ভর করে ইউরোপে প্রথম ইউনিভার্সিটির যাত্রা শুরু হলো, কলেজ এবং ইউনিভার্সিটির ডিগ্রির উন্নয়ন হলো। জেমস বার্ক আরও লিখেছেন, মুসলিমদের কাছ থেকে আজকের অঙ্কের সংখ্যার
প্রচলন শুরু হলো। এমনকি জিরো, যেটা একটি মুসলিম শব্দ, সেটি ব্যবহারের ধারণা অনুবাদ থেকে প্রাপ্ত হয়। এটাও অনস্বীকার্য যে রেনেসাঁ যুগের আর্কিটেকচারাল কনসেপ্ট, অর্থাৎ স্থাপত্যের যে ধারণা, সেটা মুসলিম লাইব্রেরি থেকে পাওয়া যায়। মুসলিমদের কাছ থেকে প্রাপ্ত পুস্তকে গণিত এবং স্থাপত্য নিয়ে বিশদ ব্যাখ্যা এবং সাথে আলোকবিদ্যা নিয়ে আলোচনা ছিল, যার ফলশ্রুতিতে রেনেসাঁ যুগের পারস্পেক্টিভ পেইন্টিংস, অর্থাৎ দ্বিমাত্রিক পৃষ্ঠে ত্রিমাত্রিক বস্তুর অঙ্কন শুরু হয়। নতুন অনুবাদ থেকে পাওয়া জ্ঞানের উপর ভিত্তি করে প্রথম আইনজীবী তার কাজ শুরু করে। এমনকি আমরা খাবারের জন্য যে বাসনকোসন ব্যবহার করি সেগুলোর ধারণাও কর্ডোবার কিচেন থেকে আসা। ইউরোপিয়ান রেনেসাঁর আগে জ্ঞান বিজ্ঞানে মুসলিম স্পেন কতটা উন্নতি করেছিল এবং সে জ্ঞান যে ইউরোপের হস্তগত হয়েছিল সে সম্পর্কে স্বল্প পরিসরে আলোচনা করা হলো। এটা বলা সমীচীন হবে যে ইসলামী স্বর্ণযুগ থেকে সংগৃহীত সে জ্ঞান ভাণ্ডারই এককভাবে ইউরোপে রেনেসাঁর আলো জ্বালায়নি। সংগৃহীত সেই জ্ঞান ইউরোপিয়ান রেনেসাঁর সোপান রচনা করে, তার সাথে ধীরে ধীরে ইউরোপিয়ানরা নিজেদের গবেষণালব্ধ জ্ঞান যুক্ত করে রেনেসাঁর জন্ম দেয়। কিন্তু পরিতাপের বিষয় এই যে সে সত্যটি অবমূল্যায়িত থাকার ফলে ইসলামী বিশ্বের প্রতি ইউরোপিয়ানদের ঋণের ব্যাপারে সাধারণভাবে তাদের দৃষ্টিভঙ্গির কোনো পরিবর্তন ঘটাতে পারেনি। এটা দৃষ্টিভঙ্গির দৈন্যতা ছাড়া আর কিছু না। কিন্তু ভুলে গেলে চলবে না যে এখানেই কিন্তু শেষ কথা নয়। এ প্রসঙ্গে আমি কার্ল মার্কস এবং স্প্যানিশ দার্শনিক জর্জ স্যান্টাইয়ানা তাদের উক্তি আমি উল্লেখ করছি। কার্ল মার্কস বলেন, হিস্ট্রি রিপিটস ইটসেলফ, দ্য ফার্স্ট অ্যাজ ট্র্যাজেডি, দেন অ্যাজ ফার্স। অর্থাৎ ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করে, প্রথমে ট্র্যাজেডি হিসাবে এবং পরে প্রহসন হিসাবে। জর্জ স্যান্টাইয়ানা তার কথায়, দোজ হু ক্যান নট রিমেম্বার দ্য পাস্ট আর কন্ডেমড টু রিপিট ইট। অর্থাৎ যারা অতীতকে মনে রাখতে পারে না তারা সেটা পুনরাবৃত্তি করতে বাধ্য। নতুন প্রজন্মের জন্য আমি বলতে চাই, যারা অতীতের শিক্ষা, অতীতের ভুল, ফলাফল, পরীক্ষা ইত্যাদি ভুলে যায়, তাদেরকে বারবার নিজের ভুলের পুনরাবৃত্তি করতে হবে এবং সেগুলির মধ্য দিয়েই তাদেরকে যেতে হবে। শেষ করার আগে বলবো, ইউরোপিয়ান রেনেসাঁ সংগঠিত হওয়ার পূর্বে মুসলিম স্পেন বা আল আন্দালুসে যে ইসলামী স্বর্ণযুগের আবির্ভাব হয়েছিল সেই ইতিহাস জানতে হবে, শুধুমাত্র কৃতজ্ঞতা স্বীকারের জন্য নয়, ভুলের পুনরাবৃত্তি রোধ করার জন্য হলেও সেটা জানা অতীব প্রয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। ইউরোপিয়ান রেনেসাঁ সংগঠনে ইসলামী স্বর্ণযুগ, বিশেষ করে আল আন্দালুস অর্থাৎ মুসলিম স্পেন, তার কর্ডোবা ভিত্তিক গড়ে ওঠা ইসলামী স্বর্ণযুগের অবদান নিয়ে পরবর্তী পর্বে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সেটা বিচার করব এবং সে বিষয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন। ইসলামী স্বর্ণযুগ, বিশেষ করে ইউরোপে প্রবেশের দোরগোড়ায় আল আন্দালুস বা মুসলিম স্পেনে সংগঠিত স্বর্ণযুগ নিয়ে এই আলোচনা মুসলমান, ইউরোপীয় এবং অন্যান্য সবারই যারা মানব কল্যাণে জ্ঞান বিজ্ঞান চর্চা ভালোবাসেন তাদের জানা একান্ত প্রয়োজন বলে আমি মনে করি। সে লক্ষ্যে আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে এ ধরনের তথ্য সমৃদ্ধ গবেষণামূলক বিষয়ে আলোচনা করে থাকি। এ ধরনের আলোচনা সরাসরি করলে ইন্টারাকশনের সুযোগ থাকে। সে লক্ষ্যে এ বিষয়ে আমি এবং আমার টিম স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এবং কর্পোরেট হাউসগুলোতে ক্লাস বা সেমিনারের মাধ্যমে এই আলোচনাগুলো করে থাকি। সে ধরনের আলোচনার প্রয়োজন হলে দয়া করে লিখে জানাবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক এবং শেয়ার করে সাথে থাকবেন আশা করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। মানবতার জয় হোক। মানবতাই মানব ধর্ম। হিউম্যানিটি ইজ হিউম্যান রিলিজিয়ন।